আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্র্যাকটিক্যাল অ্যাকশনের বিশেষ পডকাস্ট সিরিজ টেকসই স্যানিটেশন এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায়। আমি সামিয়া আনোয়ার রাফা, কাজ করছি ওয়াটারএইড বাংলাদেশের টেকনিক্যাল টিমে। প্র্যাকটিক্যাল অ্যাকশন দীর্ঘ সময় ধরে এফএসএম বা পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে আসছে এবং এই যাত্রায় এফএসএম নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়েছে আরও অনেক সংগঠন এবং সমৃদ্ধ করেছে এই পথ চলাকে। এবং আমরা এই বিশেষ আয়োজনে কথা বলবো এই সেক্টরের বিশেষ ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞগণ এবং নীতি নির্ধারকদের সাথে, এবং আমরা চেষ্টা করব স্যানিটেশন সেক্টরের বর্তমান অবস্থা, ভবিষ্যতের পরিকল্পনা এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে। এবং এই বিশেষ অনুষ্ঠানের আজকের পর্বের আমাদের আলোচনার বিষয় হলো বাংলাদেশে স্যানিটেশন কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ। এবং আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন তানভীর আহমেদ চৌধুরী, এসএনভির বিজনেস অ্যাডভাইজার। কেমন আছেন তানভীর ভাই? জি, ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। তো আমরা সবাই এই সেক্টরে কাজ করছি, বেশ কিছু সময় ধরে কাজ করছি, স্যানিটেশন নিয়ে কাজ করছি। যেহেতু আপনার পথ চলাটা বা আপনার জার্নিটা বেশ দীর্ঘ, আপনি যদি আমাদেরকে একটু স্যানিটেশন সেক্টরে বা এফএসএম-এর সাথে আপনার কাজ করার জার্নিটা সম্পর্কে একটু বলেন। জি, আমি ইনফ্যাক্ট নভেম্বর 2016 সালে এসএনভিতে জয়েন করি এফএসএম প্রোগ্রামে। বাট এসএনভি বাংলাদেশে 2014 সাল থেকে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালাচ্ছে এবং এফএসএম প্রোগ্রাম নামে যে প্রজেক্ট ইনিশিয়েট হয়েছিল 2014 সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায়, সেটাতে আমরা একটা সিটি কর্পোরেশন এবং 2টা পৌরসভাতে কার্যক্রম শুরু করি। সেটা হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন এবং ঝিনাইদহ এবং কুষ্টিয়া পৌরসভা। সো আমার ইনভলভমেন্ট 2016 সাল থেকে আমি যখন কাজ শুরু করি এবং পয়ঃবর্জ্য কর্মীদের সাথে আমি ফিল্ড লেভেলে কাজ করেছি। তাদের পেশাদারিত্ব, তাদের কাজের প্রতি যেই হেলথ রিস্ক, এইসব বিষয়ে তাদের সাথে আমি ডিরেক্টলি কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে। তার মানে হচ্ছে যে আপনি ধরতে পারেন 8.5 বছরের উপরে আমি এই সেক্টরে আছি। আমরা যদি আরেকটু পিছনে গিয়ে কথা বলি, যে 2016 সালের দিকে বাংলাদেশ ওপেন ডেফিকেশন ফ্রি কান্ট্রি স্ট্যাটাস পেয়েছে। অর্থাৎ আমরা 99% অ্যাচিভ করতে পেরেছি যে আমাদের টয়লেটের অ্যাক্সেস আছে, মানে আমরা যত্রতত্র মলমূত্র ত্যাগ আর করছি না। টয়লেটের অ্যাক্সেস বাড়ার সাথে সাথে আমাদের মাথায় আরেকটা যেটা চিন্তা আসে, এই যে আমরা টয়লেট করছি, এই মলমূত্র বা এই স্লাজটা আসলে যাচ্ছে কোথায়? বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় এটা যাচ্ছে হয় সেপটিক ট্যাঙ্কে অথবা পিট ল্যাট্রিনে, অনসাইট স্যানিটেশনের ক্ষেত্রে। এবং যখনই আমরা সেপটিক ট্যাঙ্ক, পিটের কথা বলি, তখনই প্রশ্ন আসে এগুলো যখন ভরে যায় বা এগুলোর সময়টা যখন পার হয়ে যায়, এটা একটা মেইনটেনেন্সের প্রয়োজন হয়। এবং সেই মেইনটেনেন্সের সাথে এখনও আসলে অনেক মানুষ জড়িত, যাদেরকে আমরা স্যানিটেশন কর্মী বলছি। আমরা যখন তাদের কাজ বা কর্ম অবস্থা বা কর্মপরিবেশ দেখি, আমরা দেখি তারা এখনও বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছেন, যেটা একই সাথে তাদের স্বাস্থ্যের উপরও ইম্প্যাক্ট ফেলে। তো আপনি যদি বর্তমানে ওনাদের কর্মপরিবেশ বা তাদের হেলথ রিস্কের কথা একটু আমাদেরকে বলেন। আমরা যদি পয়ঃবর্জ্য কর্মীদের ব্যাপারটা যদি চিন্তা করি, আমরা ভিজুয়ালাইজ করতে পারি। যখনই আমরা তাদের কথা চিন্তা করি, তখনই আমাদের চোখে ভেসে ওঠে যে সমাজের হতদরিদ্র, ডিসঅ্যাডভান্টেজ একটা গ্রুপ, যেটাকে আমরা বলি হরিজন বা দলিত। এই গ্রুপটাই সাধারণত এই পেশার সাথে সংযুক্ত। সো হাউস হোল্ড লেভেল থেকে যখন সেপটিক ট্যাঙ্ক বা পিট ল্যাট্রিন ভরে যায়, সাধারণত এটা নিয়ম হচ্ছে পিরিয়ডিক খালি করা। বাট মানুষ তো ধরেন, মানুষের সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর কাজ করে যে হ্যাঁ, আমার টয়লেটটা খুব সুন্দর হতে হবে। হ্যাঁ, আমরা টয়লেট কনস্ট্রাকশনে যে ধরনের এফোর্ট দেই, এমফাসাইজ করি, ইনভেস্টমেন্ট করি, কিন্তু টয়লেটের পরে আপনি যেটা বললেন যে সেপটিক ট্যাঙ্ক বা পিট ল্যাট্রিন, যে কন্টেনমেন্ট পার্টটা, ওই পার্টটাতে গিয়ে কেন যেন মানুষ খুব একটা ইনভেস্টমেন্ট করতে চায় না। বা ওইটাতে ফর এক্সাম্পল আমি যদি বলি যে এটা ডিজাইন ফলো করা এবং এটার একটা পিরিয়ডিক টাইম থাকে, হ্যাঁ, লাইফ স্প্যান থাকে, যে একটা নির্দিষ্ট সময় পর খালি করা, কিন্তু স্টিল বাংলাদেশে একটা চ্যালেঞ্জ যে সেপটিক ট্যাঙ্কের লাইনগুলি ড্রেনের সাথে কানেক্টেড। হাওয়ার তারপরেও কিন্তু একটা সময় গিয়ে এই সেপটিক ট্যাঙ্ক পিট ল্যাট্রিনগুলি ভরে যায়। এখন যখন ভরে যায়, তখন ওরা বিপদে পড়ে যায়, তখন ওদের মাথায় কাজ করে যে এখন আমার এই সেবাটা দরকার। তখনই আমরা বলি যে পয়ঃবর্জ্য কর্মী বা এমটিআরস বা স্যানিটেশন ওয়ার্কার, হোয়াট এভার উই আর সেইং দিস টার্ম, তাদের কথা মাথায় আসে কুইক সার্ভিস পাওয়ার জন্য। কারণ এটা ইমার্জেন্সি সিচুয়েশন, আপনার টয়লেট যখন ভরে যায় তখন আপনার সার্ভিসটা তাড়াতাড়ি পাওয়া দরকার। তো ওই সার্ভিসটা নেওয়ার জন্য আমরা এখন তাদেরকে ডাক দিই। এইটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে আমি আরেকটা ব্যাপার একটু এমফাসাইজ করতে যাচ্ছিলাম যে বাংলাদেশে কিন্তু আপনার এখনও স্টিল ম্যানুয়াল এমটিং ইজ ডোমিনেটিং।
হ্যাঁ, 92% স্টিল ম্যানুয়াল এমটিআর দিয়েই এই সেবাটা পরিচালনা হচ্ছে, 8% মেকানিক্যালি এমটি হচ্ছে। সো মানুষের মধ্যে ওই সচেতনতা আসে নাই যে এখনও যে মেকানিক্যাল এমটিংয়ে যাওয়ার, তার মানে হচ্ছে যে এখনও ম্যানুয়াল এমটিআরদের উপরেই ডিপেন্ডেন্ট এই সার্ভিসটার জন্য। সেই ক্ষেত্রে এই 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 হরিজন কমিউনিটি বা দলিত গ্রুপ যারা এই সার্ভিসটার সাথে জড়িত, তারা যখন সেবাটা দিচ্ছে তাদের পেশাদারিত্বের জায়গা থেকে তারা ওইভাবে, যেহেতু একটা ইনফর্মাল সেক্টর এবং এই পেশার কোনো রিকগনিশন নাই, অ্যাকনোলেজমেন্ট নাই, হ্যাঁ, এবং তাদের যে রিস্কি একটা কাজ আপনার মল পরিষ্কার করা একটা সেফট্যাঙ্ক থেকে, সেই ক্ষেত্রে যে সেফটি গিয়ার বা শিল্ড তাদের ইউজ করা উচিত, সেই জায়গাটা তাদের মধ্যে সচেতনতা কাজ করে না। এবং হেলথ রিস্কের যে ব্যাপারটা, তারা তো আসলে ইনফ্যাক্ট টাকার জন্য কাজটা করে, যেহেতু আমি যে আগেই বললাম যে লো ইনকাম কমিউনিটি ইনভলভ, তারা খুবই হতদরিদ্র। সো এই পেশাটার ক্ষেত্রে তাদের যেখানে যে মানে টাকার প্রতি বেশি ফোকাসের কারণে তাদের পেশাদারিত্বের জায়গাটা একটু কম ফোকাসড হয়, যার কারণে তাদের নিজেদের যে সেফটির ব্যাপারটা, এটা তারা তখন ফোকাস করতে পারে না। এবং এই ম্যানুয়াল এমটিংটা শুধুমাত্র আপনার এনভায়রনমেন্টের ক্ষতি করছে না, যে সেবা প্রদান করতেছে তাদের যেই জীবন ঝুঁকি এবং নিজের যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আপনার, আমাদের একটা স্টাডি হয়েছিল যে 60% আপনার রেসপিরেশনের প্রবলেম হয় তাদের, হ্যাঁ, শ্বাসকষ্ট হয়, প্লাস আপনার স্কিন ডিজিজ তো ফ্রিকুয়েন্ট হচ্ছে। এবং এটার সামটাইমস মোস্ট অফ দ্য কেসেস, আমি সামটাইমস বলবো মোস্ট অফ দ্য কেসেস, আপনার এটা ফ্যামিলির উপর ইম্প্যাক্ট পড়ে, যে ফ্যামিলি মেম্বাররাও তার দ্বারা আক্রান্ত হয়, তাদের লাইফ স্প্যান ছোটো হয়ে যাচ্ছে, তাদের আউট অফ পকেট এক্সপেন্স এই যে হেলথে বেড়ে যাচ্ছে এই যে হেলথের রিস্কের কারণে। সো অল দিস থিংস আমরা যদি চিন্তা করি যে এই জায়গাটাতে ফোকাস করা খুব জরুরি, যে তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটা জরুরি, তাদের পেশাদারিত্বে আনাটা খুব জরুরি। এবং সরকার কাজ করছে, আমরাও অ্যাজ এ উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে সরকারের পাশাপাশি সিভিল সোসাইটি আমরা কাজ করার চেষ্টা করছি। আপনি বলছিলেন যে আমরা আসলেও যেটা বলি যে তারা খুব ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে, এবং এটার ক্ষেত্রে আসলে আমরা যারা ব্যবহার করছি, টয়লেট ব্যবহার করছি, আমাদেরও মাইন্ডসেটের একটা ব্যাপার আছে। অনেক সময় দেখা যায় আমরা ধারালো বস্তু ফেলে দিচ্ছি, তারা যখন কাজ করতে যায় তখন দেখা যায় তারা বিভিন্ন রকমের বিপজ্জনক সামগ্রীর সংস্পর্শে আসে, দূষিত বাতাসের সংস্পর্শে আসে, ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হচ্ছে, ভারী জিনিস তুলতে হচ্ছে, এটা তাদের একটা হেলথ রিস্ক আসলে থেকে যায়। সেই হেলথ রিস্কের এগেনস্টে আমরা আসলে একটা দেখি যে একটা ব্যারিয়ার হচ্ছে তাদের জন্য পিপি বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটা একটা ম্যান্ডেটরি জিনিস, এটা আসলে থাকাই উচিত তাদেরকে ফার্স্ট লেভেল অফ কী বলবো সিকিউরিটি বা ফার্স্ট লেভেল অফ প্রোটেকশন দেওয়ার জন্য। তারপরেও আমরা এখনও যদি রাস্তাঘাটে দেখি, আমরা আশেপাশে দেখি, যখন এই স্যানিটেশন কর্মীরা কাজ করছেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু এই পিপিটা পরছেন না। কেন পড়ছে না? নিশ্চয়ই তার পিছিয়ে কিছু ব্যারিয়ার আছে, তার পিছিয়ে কিছু কারণ কাজ করে, এবং আপনারা যেহেতু এটা নিয়ে কাজ করছেন, আমরাও বিভিন্ন সংস্থা কাজ করছি, এই কারণগুলোকে আপনি যদি আরেকটু এক্সপ্লিসিটলি আমাদেরকে এক্সপ্লেইন করেন। জি, অ্যাকচুয়ালি আপনি হয়তো জানেন যে আইএলওর একটা অ্যাক্ট আছে, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি 2006, হ্যাঁ 2006। ইভেন আইএলওর একটা গাইডলাইনও আছে, পলিসি গাইডলাইন আছে 2013। ওইখানে ক্লিয়ারলি উল্লেখ আছে যে কর্মীদের পেশাগত স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে। কিন্তু স্যানিটেশন ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন জিনিস। আমরা যদি চিন্তা করি যে তাদের পেশাগত স্বাস্থ্য এবং সুরক্ষাটা একটু ডিফারেন্ট দেন আদার সেক্টরস, তারা মোর হ্যাজার্ড, মোর ভালনারেবল কন্ডিশনে কাজ করে। সো এই জায়গাটাতে যখন আমরা ফোকাস করি, বাজারে যে অ্যাভেলেবেল পিপিইগুলি আছে আপনি যদি কনসিডার করেন, যেটা কাস্টমাইজড না স্যানিটেশন ওয়ার্কারদের জন্য, নর্মাল লেবার বা শ্রমিকদের জন্য যে পিপিইগুলি আছে তারা কাজ করে, এবং তাদের কাজের ধরন যেহেতু ডিফারেন্ট, তাদেরকে ভারী ইকুইপমেন্ট, আপনি একটু আগে বলেন যে ভারী ইকুইপমেন্ট ইউজ করতে হয়, প্লাস একটা হ্যাজার্ডাস কন্ডিশনে কাজ করতে হয়। সো তাদের পিপিইটা একটু ডিজাইনটা ডিফারেন্ট হওয়া উচিত। বাজারে অ্যাভেলেবেল যে পিপিইটা আছে সেটা তাদের জন্য স্যুট করে না। ইভেন যে সামারে তারা যখন সিজনাল একটা ফ্যাক্ট কাজ করে, যে গরমের সময় তারা এই জিনিসটা একেবারেই ইউজ করতে চায় না, কারণ প্রচণ্ড সোয়েটিং হয় এবং সোয়েটিংয়ে তারা খুব টায়ার্ড হয়ে যায়, এটা একটা ব্যাপার। এবং এই পিপিইগুলো ইউজ করে, যেমন গ্লাভস, হেলমেট, এগুলি ইউজ করে, অ্যাপ্রন, এগুলি ইউজ করে ওরা কমফোর্ট ফিল করে না কাজ করার ক্ষেত্রে। সো যার কারণে আপনি দেখবেন যে এই জিনিসটাতে তারা আগ্রহ, ইভেন এর মধ্যে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, আসলে পিপির একটা অ্যাফোর্ডেবিলিটি একটা ব্যাপার আছে, তারা আসলে এটা ক্রয় করার ক্ষমতা আছে কিনা। সো এটা ক্রয় ক্ষমতার বাইরে হওয়ার কারণেও তারা কিন্তু এটা আগ্রহী হয় না। সো এখানে হাউস হোল্ড লেভেল থেকেও আমার মনে হয় যারা সার্ভিস নিচ্ছেন, একটা হচ্ছে সার্ভিস রেসিপিয়েন্ট, একটা হচ্ছে সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারী, দুইটা গ্রুপকেই সচেতন হতে হবে। সেবা গ্রহীতা যদি একটা বাইনিংস দিয়ে দেন যে না, আমি আপনার হেলথ রিস্কে আমি কাজ করাবো না, আপনাকে পিপি ইউজ করতেই হবে,
সেক্ষেত্রে যারা সেবা প্রদান করছে তাদেরকে অবশ্যই পিপি ইউজ করতে হবে, কারণ এটা পেশাদারিত্বের একটা বড় জায়গা। কিন্তু ওই জায়গাটাতে আমরা আসলে আমাদের দিক থেকে সচেতনতার একটা অভাব আছে, প্লাস যারা সেবা প্রদান করতেছে তারা তো আসলে এটাকে তাদের অনেক চ্যালেঞ্জ আছে, বাট এটাকে তারা ইগনোর করেই যাচ্ছে, ম্যান্ডেটরি হিসেবে ধরছে না। কিন্তু আমাদের আইন আছে আমাদের লোকাল গভর্নমেন্টের। ইভেন আপনি যদি দেখেন যে লোকাল গভর্নমেন্ট ডিভিশন 2017 সালে একটা পরিপত্র জারি করেছে প্রত্যেকটা সিটি কর্পোরেশন পৌরসভা, যে ওই এরিয়াতে যারা কাজ করেন স্যানিটেশন ওয়ার্কারদের তাদেরকে হেলথ অ্যান্ড সেফটি ইনশিওর করার জন্য, পিপি ইউজ করার জন্য। কিন্তু এটাও কিন্তু ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এটা একটা বড় জিনিস আর কি। একে তো সিজনাল একটা ভেরিয়েশন থাকে, আবার মনে হয় পিপিইগুলো যেগুলো ডিজাইন করা হয় বা যেই পিপিইগুলো ব্যবহার করে অনেক সময় তো নারী স্যানিটেশন ওয়ার্কার থাকে। আমরা যদি একটা স্যানিটেশন ওয়ার্কাররা যেভাবে কাজ করে আমরা যদি দেখি দলের মধ্যে তাদেরকে হেল্প করার জন্য নারীরা বা ডিরেক্টলি কাজ করছে নারীরাও থাকছেন, তো তখন তাদের নিড বা তাদের ডিমান্ড বা তাদের রিকোয়ারমেন্টগুলোও কিন্তু ভিন্ন। তো স্যানিটেশন ওয়ার্কারদের মধ্যে নারীদের প্রেজেন্স বা তাদের ডিমান্ডগুলোকে ফুলফিল করার জন্য কী ধরনের পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন? না, ইনফ্যাক্ট বাজারে যে অ্যাভেলেবেল পিপি আছে, মানে ইভেন নারীরা কিন্তু ডিরেক্ট আপনার এমটিংয়ে জড়িত না, তারা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, সাপোর্টিং হিসেবে, ফর এক্সাম্পল হেল্পার হিসেবে। যেটা হচ্ছে যে যখন তারা একটা সেপ্রেটিং এমটিংয়ের কন্ট্রাক্ট পায় কোনো স্যানিটেশন ওয়ার্কার, তখন সে একটা টিম ফর্ম করে। সে যদি লিড হয় তার সাথে 3-4 জনের টিম থাকে, একা তো আর কাজটা করতে পারে না। তখন এই টিমের মধ্যে দেখা যায় যে 30-40% কেসে একজন নারী হয়তো বা হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে। সো ইভেন ফ্যামিলি মেম্বার্সরা অনেক সময় সহযোগিতা করে তাদেরকে। সেক্ষেত্রে তাদের হেলথ ঝুঁকির রিস্কটা কিন্তু খুব বেশি, কারণ ভারী ভারী ইকুইপমেন্ট ইউজ মানে আপনার তোলা এবং সেটাকে সহযোগিতা হিসেবে করা পুরুষদের ক্ষেত্রে যেটা খুব ইজি, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা ইজি না। প্লাস পিপির ব্যাপারটা তো অ্যাবসেন্ট আছেই ফিল্ড লেভেলে। সেক্ষেত্রে আমি বলবো যে এসএনভি 2023-এর শেষের দিকে একটা অ্যাকশন রিসার্চ ফর সুইটেবল পিপিস ফর দ্য এমটিআরস, এই একটা অ্যাকশন রিসার্চ আমরা ইনিশিয়েট করেছি, যেটা এখনও চলমান আছে। যেহেতু এটা অ্যাকশন রিসার্চ, আমরা ফিল্ড লেভেলে ডেমনস্ট্রেশন করছি, যেটা হচ্ছে যে আমরা হিউম্যান সেন্টার ডিজাইনের উপরে ফোকাস করেছি। হ্যাঁ, এবং এটা নিডস, প্রেফারেন্স অ্যান্ড অপশনস, তিনটাকে ফোকাস রেখে, এটাকে আমরা বলতেছি এনপিও, তিনটাকে ফোকাস রেখে ফিল্ড লেভেলে প্রোটোটাইপ এ এবং প্রোটোটাইপ বি দুইটা ট্রায়াল দেওয়া হয়েছে ডিজাইনিংয়ে। এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেছে কনসিলারি প্রাইভেট লিমিটেড, এবং তার সাথে আরএমজির একটা প্রতিষ্ঠান আছে টিম বাংলাদেশ। হ্যাঁ, সো আর টিম বাংলাদেশের R&D ডিপার্টমেন্ট, তারা এই ইনোভেশনের কাজে আমাদেরকে সহযোগিতা করতেছেন, যে নতুন পিপিই সেট ডিজাইন কাস্টমাইজড ফর দ্য স্যানিটেশন ওয়ার্কার্স, এবং সেটাকে জেন্ডার সেন্সিটিভ, জেন্ডারের ব্যাপারটা মাথায় রেখেও এখানে কাজ করা হচ্ছে। সো ফিমেল ওয়ার্কারদের জন্য কীভাবে কাস্টমাইজ পিপি ডিজাইন করা যায়, সেখানে আমরা এই রিসার্চের শেষ পর্যায়ে আছি। আশা করছি যে জুন মাসের মধ্যে আমার রিসার্চটা কমপ্লিট হবে। সো আমার মনে হচ্ছে যে এসএনভি একটা নতুন ইনোভেটিভ পিপি ডিজাইন নিয়ে আসতে পারবে স্যানিটেশন ওয়ার্কারদের জন্য। তো পরবর্তীতে এটা সেক্টরে আমরা চেষ্টা করবো, যে এটা আমাদের প্ল্যান আছে যে ন্যাশনাল ডিসেমিনেট করা আফটার জুন। সো এটাই মনে হয় ফার্স্ট টাইম ইন বাংলাদেশ হবে, যেটা আমরা শুধুমাত্র ডেডিকেটেড স্যানিটেশন ওয়ার্কারদের জন্য একটা পিপিই সেট ডিজাইন করা। সো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, সেক্টর নিয়ে যেহেতু কথা বলছিলাম, বাংলাদেশের এফএসএম নেটওয়ার্কে প্র্যাকটিক্যাল অ্যাকশন আছে। এসএনভি অনেক দিন ধরে এটার সাথে যুক্ত, ওয়াটারএডও এফএসএম নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছে, এবং এই এফএসএম নেটওয়ার্ক আসলে স্যানিটেশন সেক্টরের বিভিন্ন চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে আসার জন্য বা ডিসকাশনগুলোকে চলমান রাখার জন্য 5টা কনভেনশন অলরেডি করে ফেলেছে, এফএসএম অ্যান্ড এমটিআরস কনভেনশন, এবং এই কনভেনশনগুলো আসলে SDG 6.2 এর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন ফোকাসকে সামনে রেখে কাজ করেছে। তো আপনার সুযোগ হয়েছে প্রতিটা কনভেনশনের পার্ট হওয়ার। তো আপনি যদি বলেন যে এই প্রতিটা কনভেনশনে স্যানিটেশন ওয়ার্কারদের ব্যাপারটা কিভাবে উঠে এসেছে বা SDGর সাথে কিভাবে অ্যালাইন্ড হয়েছে। জি, এটা হচ্ছে আমি এই এফএসএম নেটওয়ার্কের যে প্ল্যাটফর্মটা, এটা প্র্যাকটিক্যাল অ্যাকশন, ওয়াটারএড, এসএনবি, উসাব, ITNB, এটা আমরা সবাই এটা ফাউন্ডিং মেম্বার। হ্যাঁ, এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন হচ্ছে সেক্রেটারিয়েট, এই অ্যাডভোকেসি প্ল্যাটফর্মটা ন্যাশনাল। এটা আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে ন্যাশনাল, আমি আপনাকে যেটা বললাম যে 2017 সালে যে এই পরিপত্রটা জারি হয়েছিল, এটাতে কিন্তু এই প্ল্যাটফর্মের অ্যাডভোকেসির কারণেই লোকাল গভর্নমেন্ট ডিভিশন এই পরিপত্রটা সিটি কর্পোরেশন পৌরসভায় জারি করে, যে ইনশিওরিং ইউজ অফ পিপি ফর দ্য স্যানিটেশন ওয়ার্কার্স। এবং পরবর্তীতে আমরা এই 5টা এফএসএম কনভেনশন এবং এফএসএম এবং এমটিআরস কনভেনশন, এই কনভেনশনে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, আমাদের প্রজেক্ট এরিয়া থেকে আমরা স্যানিটেশন ওয়ার্কারদেরকে নিয়ে এসে তাদের কথা শুনি, তাদের চ্যালেঞ্জগুলি জানি, এবং আমাদের মূল ফোকাস ছিল যে এই ওয়ার্কারদের
হেলথ অ্যান্ড সেফটি, এটা একটা বড় চ্যালেঞ্জ, বড় ফোকাস এরিয়া, এবং ডিগনিটি অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক কন্ডিশন, যেটা আইএলওর সাথে অ্যালাইন করা। হ্যাঁ, ইভেন আপনি যদি এসডিজি গোলের কথা চিন্তা করেন, এসডিজি 8 ফোকাসিং অন ডিসেন্ট ওয়ার্ক, সো ওইটা ইনশিওর করা, প্লাস এসডিজি 6 সাস্টেনেবল ম্যানেজমেন্ট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। সো এই দুইটা প্রায়োরিটি গোলকে আমরা ফোকাস করেই কিন্তু এফএসএম এবং এমটিআরস কনভেনশনটা পরপর 5 বার অর্গানাইজ করি, এবং ন্যাশনাল লেভেলে একটা বড় অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম হিসেবে লোকাল গভর্নমেন্ট ডিভিশনকে ইনক্লুড করা, ডিপিএইচই, এলজিইডি, সো অল দ্য স্টেক হোল্ডার্স ওয়ার দেয়ার। তারা সরাসরি স্যানিটেশন ওয়ার্কারদের কাজের চ্যালেঞ্জ, তারা সেটা কীভাবে ওভারকাম করা যায় এটা আমরা আলোচনা নিয়ে আসি, প্লাস তাদের হেলথ সেফটি নেটটা নিয়েও কাজ করা হয়, এবং সেক্ষেত্রে তাদেরকে হেলথ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা যায় কিনা, এটাও একটা বড় টপিক ছিল, ফোকাস এরিয়া ছিল লাস্ট এফএসএম কনভেনশনে, এফএসএম এবং এনটিআরস কনভেনশনে। সো হ্যাঁ, আমরা এটা একটা বড় কাজ হচ্ছে, আশা করছি ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম থেকে আরও। এই কনভেনশনে আপনি যেহেতু ইন্স্যুরেন্সের কথা বললেন, তো আমি একটু অ্যাড করি যে ইন্স্যুরেন্স নিয়েও আসলে কাজ করার সুযোগ আছে, যেহেতু স্যানিটেশন ওয়ার্কার অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করেন, তাদের স্বাস্থ্যের ঝুঁকিটা অনেক বেশি। তো স্বাস্থ্য এবং নিরাপত্তা, তাদের এই দুইটাকে মাথায় রেখে ওয়াটারএইড আমরা চার্টার্ড লাইফ এবং ওয়াদার ইন্স্যুরেন্সের সাথে আমরা কাজ করেছিলাম একটা ব্লেন্ডেড ইন্স্যুরেন্স প্রোডাক্ট নিয়ে, যেটা আসলে স্যানিটেশন ওয়ার্কারদেরকে মাথায় রেখেই তৈরি করা হয়েছিল, যে 199 টাকার একটা প্রিমিয়াম পরিশোধ করে তারা 1 বছরের জন্য 250-এর বেশি হাসপাতাল অ্যাক্সেস করতে পারবে, এবং সেখানে তারা একটা ডিসকাউন্টেড রেটে ফ্যাসিলিটিস পাবে। অর্থাৎ আমরা যেমন আমাদের কাছে যেমন একটা কার্ড থাকে, আমাদের কাছে আমরা বিভিন্ন জায়গায় কার্ডগুলো ব্যবহার করি, তাদের জন্য এটা একটা ডিগনিটির ব্যাপার যে আমাদেরও একটা স্বাস্থ্য নিরাপত্তা কার্ড বা এসএনএস আমরা যেটাকে বলছি আছে, যেটা দেখিয়ে আমি হাসপাতালে ব্যবহার করতে পারছি। সো এটাও একটা, আমি বলবো, নতুন মডেল বা একটা নতুন একটা দিকে যাওয়ার একটা পথ তৈরি হয়। এবং এছাড়া অন্যান্য আরও অর্গানাইজেশন আসলে এরকম বিভিন্ন ধরনের টেকনোলজি, বিভিন্ন ধরনের মডেল নিয়ে কাজ করছে, যেটা স্যানিটেশন ওয়ার্কারদেরকে বিভিন্নভাবে এইড করবে বা হেল্প করবে, বা তাদের পেশাগত ঝুঁকি কমাবে, বা তাদের স্বাস্থ্য বা নিরাপত্তা নিশ্চিত করবে। এরকম সেক্টর থেকে আরও কিছু যদি কাজের আমাদেরকে আপনি উদাহরণ দিতে পারেন। 4th কনভেনশনটার মূল ফোকাস ছিল হেলথ ইন্স্যুরেন্স। এই টপিকটা ছিল যে হাউ দ্য স্যানিটেশন ওয়ার্কার্স ক্যান অ্যাভেল দ্য হেলথ ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস। সো ওইখানে আমরা শেয়ার করেছিলাম যে এসএনবির পক্ষ থেকে একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়। হ্যাঁ, সো ওই ফিজিবিলিটি স্টাডির মূল ফোকাস ছিল যে ওয়েদার ইটস ভায়াবল অর নট। হ্যাঁ, সিটি কর্পোরেশন পৌরসভা এরিয়ার আন্ডারে, এক্ষেত্রে আমাদের সহযোগিতা করেছিল ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। ওই স্টাডির ফাইন্ডিংসে আমরা একটু ডিফারেন্ট অবজারভেশন পাই যে হেলথ ইন্স্যুরেন্সটা আসলে ইনফ্যাক্ট যখন আমরা সার্ভিস প্রোভাইডারের কথা চিন্তা করি, ইন্স্যুরেন্স কোম্পানি তারা তো গ্যারান্টর চায় যে তারা কাদের সাথে কন্ট্রাক্ট করবে। সেক্ষেত্রে ইনফর্মাল গ্রুপের সাথে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি তারা কন্ট্রাক্টটা করতে আগ্রহী ছিল না। এই গ্যারান্টর হিসেবে তারা সিটি কর্পোরেশন বা পৌরসভাকে চাচ্ছিল যে কন্ট্রাক্টিং অথরিটি, এবং সিটি কর্পোরেশন পৌরসভাও সেক্ষেত্রে আমরা যখন কন্ট্যাক্ট করেছিলাম সেখানে তারা খুব একটা আগ্রহ প্রকাশ করেনি তখন যে এই রিস্কটা নেওয়ার ক্ষেত্রে, যার কারণে ওই মডেলটাতে আমরা যে ইভেন প্রিমিয়াম কালেকশনটা একটা চ্যালেঞ্জ, যেহেতু স্যানিটেশন ওয়ার্কার্সটা রেগুলার প্রিমিয়াম দিবে কিনা। সো এই কনফিডেন্সের অভাবের কারণেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলি সেই সার্ভিসটা তখন তারা দিতে পারে নাই। বাট আমরা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেছি তাদের এই কীভাবে তারা হেলথ সার্ভিসটা পায়। হ্যাঁ, আপনি হয়তো জানেন যে এডিবি ফিনান্সড আরবান প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস আছে, সেটাতে সেই প্রোগ্রামের আওতায় বাংলাদেশের সবগুলো সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্যকেন্দ্র আছে সিটি কর্পোরেশনের আন্ডারে, তাদের হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে, এবং বেশ কিছু পৌরসভাতেও এটা আছে। এইটা এবং বিভিন্ন এনজিও আপনার লো ইনকাম কমিটিদের জন্য তাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটিস আছে বিভিন্ন শহরে। সো আমরা খুলনাতে ইনফ্যাক্ট চেষ্টা করেছি যে কীভাবে এটার সাথে লিঙ্ক করা যায়, কারণ এই হেলথ কেয়ার ফ্যাসিলিটিসগুলি মানে নগর স্বাস্থ্যকেন্দ্র, এদের মূল ফোকাসই হচ্ছে লো ইনকাম কমিউনিটিকে সার্ভিস দেওয়া উইথ লো কস্ট, এবং তাদের একটা প্রফেশন ছিল যারা আলট্রা পুয়ার বা তাদের ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, তারা ফ্রি অফ কস্টে এই সার্ভিসটা দিবে, বাট তাদেরকে একটা কার্ড সংগ্রহ করতে হয়। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন বা পৌরসভাটা রেকমেন্ডেশন লাগে, সেটা নিয়ে তারা সাবমিট করলে তারা এই হেলথ কার্ডটা ফ্রি হিসেবে পায়, এবং ইভেন দ্য মেডিসিন ইজ ফ্রি অ্যাজ ওয়েল তাদের জন্য।
সো খুলনাতে আমরা এটা কিছু একটা গ্রুপকে আমরা পেরেছি এই সেবার আওতা নিয়ে আসতে, বাস আবার অনেকের মধ্যে এই সচেতনতা নাই যে এই সার্ভিসটা আছে অ্যাভেলেবেল সিটিতে। সো এটাও একটা জায়গা যে তাদেরকে অ্যাওয়ার করা যে আপনাদের জন্য লো কস্টে এই সার্ভিসটা আপনারা পেতে পারেন, স্বাস্থ্যসেবাটা পেতে পারেন সিটি কর্পোরেশন পৌরসভা এলাকায়। এটা একটা ব্যাপার আর কি। অ্যাওয়্যার করা আসলে অনেক ইম্পর্টেন্ট। আমরা যতই কাজ করি, যাদের জন্য কাজ করছি, তাদের আসলে জানাটা অনেক জরুরি যে কী কাজ হচ্ছে বা কোথায় কোথায় তারা সুবিধাগুলো পেতে পারে। ব্যারিয়ারের কথায় যদি আসি, যে আমরা জানি যে লেবার অ্যাক্ট 2006 আছে এবং সেখানে ওয়ার্কারদের সেফটির কথা বলা আছে, কিন্তু যখন আমরা অ্যাপ্লিকেশন দেখি, আমরা দেখি যে স্যানিটেশন ওয়ার্কার দেখে এটার অ্যাপ্লিকেশন খুবই কম, বা এটার অ্যাপ্লিকেশন বলা যায় দেখাই যাচ্ছে না। তাহলে আপনার কি মনে হয় এটার যে এই ব্যারিয়ারটা আসলে কোথায়? পলিসির দিক দিয়ে নাকি ইমপ্লিমেন্টেশনের দিক দিয়ে, বা কোন দিকে আমাদের কাজ করার আরও সুযোগ আছে? আমি যদি বলি যে তাহলে এটা পলিসির দিক দিয়ে দিস ইজ ফাইন। আমাদের যে পলিসি আছে, অ্যাক্ট আছে, রুলস আছে, স্টিল ইটস বাংলাদেশ ইজ ভেরি গুড অ্যাট দিস বাট দ্য ইমপ্লিমেন্টেশন লেভেল ইজ রিলি চ্যালেঞ্জ। যা অ্যাকাউন্টেবল অথরিটিকে এটা যখন ILO যখন একটা অ্যাক্ট করে, সেটার ফিল্ড লেভেল ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব লোকাল গভর্নমেন্ট ডিভিশন বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের, তারা মোর অ্যাকাউন্টেবল টু এনশিওর দিস। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে তাদেরকে তারাও চ্যালেঞ্জ ফেস করতেছে যে এই ইনফর্মাল গ্রুপকে কীভাবে ফর্মালাইজ করা যায়। সো এই ইনিশিয়েটিভগুলিও নেওয়া হচ্ছে না দীর্ঘদিন, মনিটরিংয়ের অভাব আছে। প্লাস আমি বলবো যে যারা হাউজহোল্ড লেভেলে সেবা নিচ্ছেন তাদেরও সচেতন হওয়া দরকার যে আমি যে সেবাটা নিচ্ছি সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা, বা যে সেবা দিচ্ছে তার স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা এই সেবা নেওয়াতে। সো ওই জায়গাটাতে ফোকাস করে তারা যদি একটু স্ট্রিক্ট হয়, যে কারণ আমরা কিন্তু এখনই ম্যানুয়াল এমটিংকে বাদ দিতে পারবো না, কারণ আমরা ওই এখনও ফুললি মেকানাইজড এমটিংয়ের দিকে যেতে পারছি না। সো এই গ্রুপটাকে, এই হরিজন গ্রুপ এবং এই সার্ভিস প্রোভাইডার গ্রুপটাকে আমাদেরকে তাদের ইনকাম জেনারেটিং যে অ্যাক্টিভিটিস, তাদেরও তো বেঁচে থাকতে হবে, তাদেরও তো ফ্যামিলি আছে তাদের। সো কিন্তু সার্ভিসটা কীভাবে প্রফেশনালাইজ করা যায়, সার্ভিসটা কীভাবে রিস্ক ফ্রি করা যায়, এই জায়গাটাতে ফোকাস করাটা খুব জরুরি হয়ে গেছে এখন। হ্যাঁ, সেটা নট অনলি একটা এজেন্সি রায়াবল, আমি বলবো যে টপ টু বটম আপনার পলিসি মেকিং থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন লেভেল, অল দ্য স্টেক হোল্ডার্স নিড টু বি ইনভলভড অ্যান্ড তাদেরকে নিয়ে আমাদের আগাতে হবে। জি, মানে আমি যদি বলি যে এখানে তাদের হেলথের কথা চিন্তা করি বা নিরাপত্তার কথা চিন্তা করি, তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের ডিগনিটির কথা চিন্তা করা। যদি আমরা সামাজিক স্বীকৃতির দিকে তাকাই, তারা কিন্তু পৌরসভা থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত এখনও সব জায়গায় স্যানিটেশন ওয়ার্কাররা বৈষম্যের শিকার হচ্ছে, এবং এই জায়গাতেও আসলে আমাদের কাজ করার বেশ খানিকটা সুযোগ আছে, যে এই বৈষম্যকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, একটা ডিসেন্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট তাদের জন্য তৈরি করতে পারি। তো এই আলোকে আমি যদি একটু শেষের দিকেই চলে আসছি আলোচনার, যে বিভিন্ন রকমের স্টেক হোল্ডার, স্টার্টিং ফ্রম আমরা যারা বিভিন্ন সংস্থা কাজ করছি, এর পাশাপাশি সরকার আছে বা প্রাইভেট সেক্টর আছে, প্রতিটা সংস্থা যদি একসাথে কাজ করে তাহলে আসলে আমাদের পরিবর্তন সম্ভব এবং আমরা SDG 6-এর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো উইদিন দ্য টার্গেটেড টাইম, বা ওদিকে আমরা এগিয়ে যেতে পারবো। তো সবার যে কোলাবোরেটিভ এফোর্টটা প্রয়োজন, এইটার জন্য কি কি অ্যাকশন পয়েন্ট, আমরা যদি একটু সামনের দিকে তাকাই, কি কি মেজর অ্যাকশন পয়েন্ট দরকার বলে আপনার দিক থেকে মনে হয়? আমি যেটাতে ফোকাস করব, বাংলাদেশের যে কোনো সেক্টরই, শুধু এটাতে না, আমি বলবো যে ডাটা ইজ রিয়েলি গুড, মানে ইনফরমেশন এবং ডাটা, এই জিনিস ল্যাক অফ ডাটা আমরা অনেক কিছু আমরা প্ল্যানিং করতে পারি না। সো এই ক্ষেত্রে ডাটাটা কী উপকারে লাগবে আপনি দেখেন, যদি পৌরসভা এবং সিটি কর্পোরেশন দে শুড হ্যাভ ডাটাবেস হু আর দ্য সার্ভিস প্রোভাইডার ইন দিস সেক্টর, মানে এটা একটা কমপ্লিট ডাটাবেস না থাকলে, এবং এটা ন্যাশনাল ডাটাবেসের সাথেও লিঙ্ক করা দরকার। এখন আমার সিটিতে ফর এক্সাম্পল, আমি যদি একটা সিটি কর্পোরেশন বা পৌরসভায় যদি আমি কাজ করি, আমি যদি সিটি অথরিটি হই, আমার সিটিতে কতজন ওয়ার্কার কাজ করতেছে সেটা লিস্টটা যদি আমার থাকে, হ্যাঁ, স্যানিটেশন ওয়ার্কারটা, এবং তারা কীভাবে কাজটা পরিচালনা করছে, কমপ্লিট ডাটাবেস যদি থাকে, সেভাবে আমি প্ল্যান করতে পারি। হ্যাঁ, এই ইভেন লোকেশন সহ। প্লাস যেহেতু স্টিল দিস ইজ ইনফর্মাল সেক্টর, কীভাবে তাদেরকে স্লোলি ফর্মালাইজ করা যায়, তাদের কীভাবে লাইসেন্সিংয়ের আওতায় নিয়ে আসা যায়, কারণ এটা একটা দে আর ডুইং বিজনেস, রাইট? যদিও আমরা বলতেছি ইনফর্মাল সেক্টর এবং তারা স্যানিটেশন ওয়ার্কার বলতেছি, বাট একজন স্যানিটেশন ওয়ার্কার ইজ এ বিজনেসম্যান, কারণ তারা কন্ট্রাক্ট করতেছে হাউস হোল্ডের সাথে, তারা ইনকাম করতেছে, তার মানে অ্যাজ এ এন্টারপ্রেনার দে হ্যাভ দেয়ার পোটেন্সিয়াল টু গ্রো অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, গুড এন্টারপ্রেনার, রাইট? সো ওই জায়গাটাতে আমরা কীভাবে স্লোলি নিয়ে যেতে পারি, যে
তাদেরকে ওই মাইন্ডসেটে নিয়ে যেতে পারি কিনা। সো যদি লিস্ট ডাটাটা থাকে, লিস্ট অফ একটা কমপ্লিট ডাটাবেস থাকে, আমরা যদি প্ল্যান করতে পারি, তাদেরকে যদি লাইসেন্সিং আমার আওতায় নিয়ে আসতে পারি, তারপরে আমরা আপনার পেশাদারিত্বের জায়গাটা নিয়ে যেতে হবে যে আপনাকে পিপি ইউজ করতে হবে, হ্যাঁ, তাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করা, ট্রেনিং দেওয়া, প্রপার ট্রেনিং দেওয়া। যদিও কিছু কিছু সিটিতে আমাদের মতো ডেভেলপমেন্ট এজেন্সি যারা আছি, ওয়ার্কার যারা আছি, আমরা অনেক ট্রেনিং দিয়েছি, পিপি তাদেরকে অনেকভাবে সচেতনতা করার চেষ্টা করেছি, ট্রেনিং দেওয়া হয়েছে, বাট দিস ইজ নট এনাফ। মানে এইভাবে হবে না, আরেকটু ফোকাসড এরিয়া সবাইকে নিয়ে, সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা যদি একটা কমপ্লিট প্ল্যান করতে পারি এবং ন্যাশনাল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ন্যাশনালি যদি ওটাকে এমফাসাইজ করা যায় কিছুটা, আমি বলবো যে সামনে সময় এসেছে এনফোর্সমেন্টের জায়গাটা যাওয়া, যে স্লোলি, যেমন আপনি যদি চিন্তা করেন অন্য যেমন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে পিপি ইউজ করা কিন্তু ম্যান্ডেটরি, আদারওয়াইজ তারা কিন্তু সার্ভিস দিতে পারে না। সো স্লোলি এই সেক্টরটা তো আমরা প্রথম থেকে হয়তো পারবো না, আমরা আস্তে আস্তে সচেতনতা তৈরি করতেছি, তাদেরকে ট্রেনিং দিচ্ছি, কিন্তু একটা সময় গিয়ে যখন অ্যাপ্রোপ্রিয়েট পিপি, ফর এক্সাম্পল যেটা আমি বললাম যে আমরা একটা ডিজাইন ফেজে আছি, যদি অ্যাপ্রোপ্রিয়েট পিপি, কাস্টমাইজড পিপি যদি তাদের জন্য হয়, তারা যদি কমফোর্ট ফিল করে যে এই পিপিটা ইউজ করার ক্ষেত্রে, তখন তো এটাকে এনফোর্সমেন্টের জায়গা নিয়ে যেতেই পারি। এখন যত চ্যালেঞ্জ আছে তখন তো এটা চ্যালেঞ্জটা থাকবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগটাও জরুরি, কিন্তু সময় উপযোগী প্রয়োগও জরুরি। মানে এখনই সময় কিনা সেটাও আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের ভেবে দেখা উচিত, লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন। সময় উপযোগী আইনের প্রয়োগ, যখন আমি একটা জিনিস এনাবেলিং এনভায়রনমেন্ট দিতে পারবো, তখনই আমি আইনের প্রয়োগটা দিতে পারবো। তার আগে পর্যন্ত কিন্তু আমাকে সচেতনতা তৈরি করতে হবে, আমাকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে হ্যাবিচুয়েটেড করতে হবে, এবং তাদেরকে একটা ফর্মালাইজড এক্স্যাক্টলি সিস্টেমে নিয়ে আসতে হবে, তালিকা করতে হবে। ওই সময় যখন আপনি আমাকে ফর্মালাইজ সিস্টেমে নিয়ে আসলেন, তখন আপনি এনফোর্সমেন্টে গেলেন। হ্যাঁ, এই প্রসেসটা যদি ফলো করা হয় তাহলে আমার মনে হয় খুব সম্ভব, এবং এসডিজি অর্জন আমাদের জন্য খুব কঠিন কিছু হবে না। এবং আমরা যারা স্টেক হোল্ডার আছে আমরাও অনেকটা কমিটেড যে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো। জি, আমরা এসডিজির লক্ষ্যমাত্রার কথা বলছিলাম, এটার অর্জন যখন আমরা কথা বলি, বা স্পেসিফিক্যালি আমরা যখন স্যানিটেশন সেক্টরে কথা বলি, আমরা কথাগুলো আসলে কখনো স্যানিটেশন কর্মীদেরকে ছাড়া বলতে পারবো না। প্রতিটা কথার মাঝখানে আসলে তাদের রোলটা বা তাদের প্রেজেন্সটা অনেক ইম্পর্ট্যান্ট, এবং আমাদের আজকের আলোচনায় আসলে এটাই উঠে এসেছে যে কীভাবে আমরা তাদের যে পেশাগত দায়িত্ব পালন করা বা তাদের কর্মপরিবেশকে আরও সুন্দর করতে পারি বা আরেকটু নিরাপদ করতে পারি, তাদের জন্য ঝুঁকি কমাতে পারি, এবং কীভাবে এনশিওর করতে পারি যে তারা অ্যাজ আ সেক্টর ফর্মালি ওয়ার্কার হিসেবে তারা ফর্মাল রেকগনিশনটা পায়, তালিকার মধ্যে চলে আসে, বা তারা কিভাবে আরও সুন্দরভাবে কাজ করতে পারে। তো আশা করছি আমরা সবার প্রচেষ্টায় সম্মিলিতভাবে এই স্যানিটেশন সেক্টরকে টেকসই করতে এগিয়ে যাব, এবং আমরা সবাই সুন্দর মতন কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ তানভীর ভাই, আপনাকে থ্যাংক ইউ।